আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায়, যেটা নাম হচ্ছে ত্রিকোণমিতি, এটা শুরু করতে যাচ্ছি। তোমরা এটাকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি এভাবে বলেও ডাকো, তাই না? জেনারেল ম্যাথে তার একটা ত্রিকোণমিতি আছে। আচ্ছা, এখন ওইটা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি, এটা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। হায়ার ম্যাথ মানে উচ্চ লেভেলের ম্যাথ, জিনিসটা কিন্তু এমন না। এই ত্রিকোণমিতি খুবই সহজ, একটু ধৈর্য ধরে রাখবা। চ্যাপ্টারটা ছোট, তোমরা যে ব্যাচেরই হও না কেন, এসএসসি 26, 27, 28, আশা করি তোমরা সবাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারবে। তো দেখো, তো নরমাল ত্রিকোণমিতি যদি একটু নরমাল একটু যদি আইডিয়া থাকে ত্রিকোণমিতির উপর, ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ, তোমাদের শুরুতে বই এটা নিয়ে একটু আলোচনা আছে যে ত্রিকোণমিতি বলতে আসলে, বা যে ইংলিশে যেটাকে আমরা বলি ট্রাইগোনোমেট্রি, এটা দিয়ে আসলে বেসিক্যালি বুঝাইটা কি, এটা দিয়ে বুঝাইটা হচ্ছে আমাদের তিন কোণের পরিমাপ। বুঝতে পারছো? এটা দিয়ে কি বুঝায়? তিন কোণের পরিমাপ ত্রিভুজের। তো তোমরা স্পেসিফিক ভাবে যদি শিখে থাকো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে, ওইখানে এটা স্পেসিফিক ভাবে ত্রিভুজটা বলতে আসলে একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাই না? একটা কি ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ ছিল। তো আমরা এখন একটু সামনের দিকে আগাবো, যে তোমাদের ত্রিকোণমিতিটা আসলে দুইটা শাখায় আলোচনা করা হয়ে থাকে, একটা হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি আর একটা হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি। হ্যাঁ, তো আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি। তো এখানে সবার আগে আমরা দুইটা টপিক একটু ক্লিয়ার করে নেব, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, যার মধ্যে আমরা সবথেকে বেশি ফোকাস করব হচ্ছে ত্রিকোণমিতিক কোণটা কি এটার উপর। বুঝতে পারছো? সবথেকে বেশি ফোকাস এখন আমরা করব ত্রিকোণমিতিক কোণের উপর। তো দুই রকমের কোণের কথা বলা হচ্ছে, জ্যামিতিক কোণ আর হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তো দেখো, তোমার কাছে ত্রিকোণমিতিক কোণ নিয়ে যদি জানতে চাওয়া হয়, তোমাকে সবার আগে চিন্তা করতে হবে দুইটা সরলরেখাকে। বুঝতে পারলা? দুইটা সরলরেখাকে। আচ্ছা, সরলরেখা দিয়ে কিন্তু তোমরা আমি একটু সরলরেখার একটু কথা বলি। তোমরা কিন্তু সংখ্যা রেখা চেনো, তোমরা সংখ্যা রেখা কিন্তু এমনিতেই চিনো যে এটা হয় 0, এরপর আমি যত ঘর করে সামনে আগাবো ডান দিকে, ওইগুলো এক ঘর করে বৃদ্ধি পায়, তাই না? যে 1, 2, 3, 4, এগুলো কিন্তু তোমরা জানো। আর আমি যদি বামে যাই তাহলে এখানে -1, -2, -3 এরকম, তাই তো? এটা কিন্তু তোমরা একটু হলেও আইডিয়াটা রাখো। আচ্ছা, তো মেনলি এই সংখ্যা রেখার মতনই এরকম দুইটা সরলরেখা চিন্তা করব। তো একটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটা একটা নাম দিই আমরা, এটা একটা নাম দিচ্ছি, এইটার নামটা হচ্ছে এক্স আর এক্স প্রাইম। ঠিক আছে, আমরা দুইটা মাথার নাম দিয়ে দিলাম এক্স আর এক্স প্রাইম। তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এটা আরো লম্বা হইতে পারে, ডান দিকে বাম দিকে দুই দিকে আরো বেশি লম্বা হতে পারে। এখন আরেকটা সরলরেখা চিন্তা করব, জাস্ট এটার উপর লম্ব হবে, এটার উপর কি হবে? লম্ব হবে। ঠিক আছে, আরেকটা সরলরেখা কি হবে? লম্ব হবে। ওইটারও তাহলে এরকম দুইটা প্রান্ত আছে, আমরা এটার নাম দিলাম একটা ও আর ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই প্রাইম। ওয়াই আর হচ্ছে কি ওয়াই প্রাইম। এখন এরা লম্বালম্বি ভাবে যদি ছেদ করে, তাহলে আমরা একটা কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু পাই, তাই না? একটা কি পাই? সাধারণ বিন্দু পাই। এই জিনিসটা কিন্তু তোমরা সবাই চেনো যে এক্স অক্ষ ওয়াই অক্ষকে আমি আঁকলাম, বেসিক্যালি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তোমরা এটা খুব ভালো করে চিনে আসছো, তাই না? আচ্ছা, যদি নাও চিনে থাকো তাও কোনো সমস্যা নাই, জাস্ট দুইটা সরলরেখা লম্বালম্বি ভাবে ছেদ করছে। এখন তোমাকে একটু চিন্তা করতে হবে একটা রশ্মিকে। কি চিন্তা করতে হবে? একটা রশ্মিকে। বুঝতে পারছো? এই রশ্মিটার এই যে এইটা হচ্ছে আদিবিন্দু আর এটা হচ্ছে প্রান্তবিন্দু, এরকম একটা তীর চিহ্ন, বুঝে গেছে? এই তীর চিহ্ন এটাকে আমরা কি বলে থাকি বলতো? আদিবিন্দু। আর এইটাকে আমরা কি বলে থাকি? এই যে তীর চিহ্ন লাস্টেরটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রান্ত বিন্দু। ঠিক আছে, তো তোমার কাছে এই রশ্মিটা এমন একটা রশ্মি, এটার এই যে আদি বিন্দুটাকে তুমি এখানে ধরে নাও, যে ধরো পেরেক দিয়ে হোক, কিছু দিয়ে হোক, আঠা দিয়ে হোক, এমন ভাবে লাগায় রাখছো এটা তুমি আর নড়াইতে পারো না, বাট কাঠিটাকে নড়াইতে পারো। বাট এই যে আদি বিন্দুটা, যে ও বিন্দুটা ধরে আসছে বা ফিক্সড হয়ে আসছে, এখানে একদম ফিক্সড। ঠিক আছে, এখানে একদম ফিক্সড হয়, এটাকে এভাবে কি করতে পারো? নড়াচড়া করাইতে পারো। বুঝে গেছে? তো এখন তুমি সাপোজ চিন্তা করলা, এই যে নড়াচড়া যে করাইতে পারো, তার মানে এই রশ্মিটা এখন কোথায় আছে? এই রশ্মিটা এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করতেছে। দেখো, যে সংখ্যা রেখা বললাম না যে ডান দিকে গেলে 1, 2, 3, 4 পজিটিভ হয়, বাম দিকে গেলে কি হয়? -1, -2। তার মানে এই যে এইটা ও বিন্দুর এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক।
সিমিলারলি আমরা ওয়াই অক্ষের উপরেরটাকে ধরি ধনাত্মক দিক আর নিচেরটাকে বলি ঋণাত্মক দিক। তা আমাদের এই রশ্মিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করতেছে, একদম এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে ডান দিকে সবসময় এখানেই অবস্থান করবে, ঠিক আছে। শুরুতে এটা হচ্ছে আদি অবস্থানটা এখানেই হবে। এখন তুমি কি করবা, এটাকে কি এরকম ঘুরাইতে পারো, উপরে নিচে ঘুরাইতে পারো। ঘূর্ণনটা তোমার দুই রকমের, হয় তুমি এরকম ঘুরাচ্ছ, না হয় তুমি এরকম ঘুরাচ্ছ। এখন তুমি কম ঘুরাবা না বেশি ঘুরাবা সেটা আমরা একটু পরে দেখবো, বাট আপাতত দেখো এখান থেকে তুমি হয় এদিকে না হয় এদিকে কি করতে পারো, ঘুরাইতে পারো। তো ধরে নাও তুমি একটু একদিকে ঘুরাইলা, ঘুরাই এখন এই রশ্মিটাকে এখন এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো দেখো এই রশ্মিটার আগের নাম ছিল হচ্ছে ও এ, আর এখন ধরো এটার নাম দিলাম হচ্ছে ও এ ওয়ান। মানে এখন দেখো আদি বিন্দুটা চেঞ্জ হয় নাই, ও ওই আছে, বাট আগের যে এ বিন্দুটা ওইটা তো এখন এখানে সরে আসছে। এখন তো এই বিন্দু আর এই বিন্দু তো সেম না, এটা তো সরে গেছে, তার মানে ও এ ওয়ান, বুঝে গেছে। এখন এই যে ঘূর্ণনের কারণে দেখো ঘূর্ণনটা এইভাবে হয়েছে না, ঘূর্ণনটা কি এরকম ভাবে হয়েছে না। এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ, বুঝে গেছে। এই কোণটাকে আমরা কি বলে থাকি, ত্রিকোণমিতিক কোণ। তুমি চাইলে আরো বেশি ঘুরাইতে পারো, তুমি চাইলে এই দিক থেকেও ঘুরাইতে পারতা, অনেক অপশন আছে তোমার কাছে, কোনো সমস্যা না। বাট এই যে একটা রশ্মির ঘূর্ণনের কারণে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে। তাহলে এখানে যে জিনিসটা তুমি নোট আকারে মনে রাখবা, যে একটি রশ্মির ঘূর্ণনের কারণে, একটা রশ্মির ঘূর্ণনের কারণে যে কোণ উৎপন্ন হয়, যে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলে থাকি, ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে জ্যামিতিক কোণ জিনিসটা কি, জ্যামিতিক কোণ জিনিসটা কি সেটাও যদি আমি একটু এখানে তোমাদেরকে বলে দিই। কি বলবো, জ্যামিতিক কোণ। দেখো জ্যামিতিক কোণ হচ্ছে কিছু না, তোমার কাছে জাস্ট দুইটা রেখা কি হবে, এই যে ধরো আসছে এরকম একটা রেখা, হ্যাঁ, দেন হচ্ছে ধরো আর একটা রেখা এখানে আসছে, এরকম আর একটা রেখা আসছে। আচ্ছা, এই দুইটা রেখা ছেদ করার কারণে যে কোণগুলো উৎপন্ন হয়, জাস্ট ওরা ছেদ করছে, ছেদ করার কারণে তুমি যে কোণ পাবা সেই কোণটা হচ্ছে কি জ্যামিতিক কোণ। যেমন এই কোণটা কি কোণ, এটা একটা জ্যামিতিক কোণ, ঠিক আছে, এটা একটা কি কোণ, জ্যামিতিক কোণ। তাহলে তুমি কিভাবে বুঝবা জ্যামিতিক কোণ কোনটা বলো তো, তুমি এইভাবে বুঝবা যে দুইটা রেখার ছেদ করার কারণে উৎপন্ন কোণ, ছেদ করার কারণে উৎপন্ন কোণ, সেটাকে আমরা কি বলে থাকি, জ্যামিতিক কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি একটু কষ্ট করে, মানে একটু তোমরা একটু কষ্ট করে একটু দেখো, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, জাস্ট দেখো, হ্যাঁ, বাকিটা আমি করে দিচ্ছি। এই যে দেখো আমাদের কাছে দুইটা কি ছিল বলতো, সরলরেখা ছিল শুরুতে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুইটা কিন্তু কি দুইটা সরলরেখা, এই দুইটা কি সরলরেখা। এখন দেখো এই দুইটা রেখা কি ছেদ করলো, দেখো তো এই যে ছেদ করলো, ছেদ করে দেখো এখানে কি হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে, এখানে কি হচ্ছে দেখো তো, একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটাও একটা কোণ, এটাও একটা কোণ, এটাও একটা কোণ। তাহলে এই কোণগুলো জ্যামিতিক কোণ, এই কোণগুলো কি কোণ, জ্যামিতিক কোণ। আর এই কোণগুলোর মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, অর্থাৎ এক সমকোণ, সরি বানানটা একটু ভুল হয়ে গেল, এগুলো হচ্ছে এক সমকোণ, হাতের লেখাটা একটু ইগনোর করো, ঠিক আছে। এরকম করে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়, 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 তাই না। তাহলে আমাদের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এক্স আর এক্স প্রাইম, ওয়াই আর ওয়াই প্রাইম, ওরা যখন ছেদ করতেছে কোন একটা বিন্দুতে, তখন সেখানে জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। তো এটা হচ্ছে এক সমকোণ, এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, এরকম এক সমকোণ, এরকম চারটা সমকোণ উৎপন্ন হয়। এই চারটা সমকোণকে আমরা এক একটা ঘর বলে থাকি, বুঝতে পারছো। এই যে এইখানে দেখো, এই যে এইখানে এই জায়গাটা, হ্যাঁ, এই যে এই পুরো অঞ্চলটা, হ্যাঁ, এই যে এই পুরো অঞ্চলটা,
এই টোটালটা কি, এখানে কত কোণ উৎপন্ন হচ্ছে, 1 সমকোণ উৎপন্ন হচ্ছে। এইটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। এটাকে আমরা কি বলে থাকি, প্রথম চতুর্ভাগ। বুঝতে পারছো, এখানে আমরা 4টা এরকম 1 সমকোণ পাচ্ছি না, এরকম 4টা ঘর পাচ্ছি। এই 4টা ঘরের একদম এইটাকে এইটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। এটা কেন প্রথমে আসলো, এটার কারণটা হচ্ছে আমরা নরমালি রশ্মি যখন ঘুরাই, দেখো রশ্মি আমরা তো অলরেডি দেখে নিচ্ছি ত্রিকোণমিতিক কোণ কি, রশ্মি যখন ঘুরাইতে পারি আমরা এদিকেও যেতে পারতাম, এদিকেও যেতে পারতাম। তো একটু পরে তোমরা জানতে পারবে যে ধনাত্মক কোণ কি, ঋণাত্মক কোণ কি। তো নরমালি আমরা যদি এই দিকে মুভমেন্টটা করাই, এই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীতে, ঘড়ি কোন দিকে ঘুরে, অ্যানালগ ঘড়িগুলা ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে, তাই না? তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে যাও তাহলে আমরা এটাকে ধনাত্মক ধরে নিই, সামনে দেখতে পারবো আবার। তো যেহেতু আমরা সবকিছু স্টার্ট করব, মনে আছে একটু আগে বলছিলাম সবসময় যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা শুরু করব, মানে আমরা ধরে নেব যে আমাদের রশ্মি কোথায় আসছে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তো যদি ঘড়ির কাঁটার বিপরীতে যাত্রা শুরু করে প্রথমেই যে চতুর্ভাগে আসবে এইটা, এই জন্য এটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ। এরপরও যদি আরো বেশি ঘুরে দেন আসবে এই চতুর্ভাগে, এই কারণে এটার নাম হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, এটার নাম কি, দ্বিতীয় চতুর্ভাগ। এটার নাম কি, তৃতীয় চতুর্ভাগ। আর এটার নাম হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। বুঝে গেছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমরা এরকম কয়টা চতুর্ভাগ পাই, আমরা এরকম 4টা চতুর্ভাগ পাই। বুঝতে পারছো, কয়টা চতুর্ভাগ পাই, 4টা চতুর্ভাগ পাই, কারণ 4টা এরকম 1 সমকোণ করে উৎপন্ন হয়। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু হলো জ্যামিতিক কোণ কি আর ত্রিকোণমিতিক কোণ কি একটু হলো বুঝতে পারলাম। জ্যামিতিক কোণ হচ্ছে জাস্ট দুটা রেখা ছেদ করবে, ছেদ করলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি, জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণের জন্য আমাদের কি করতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষকে তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে। তো এক্স অক্ষের উপর একটা যদি রশ্মি অবস্থান করে শুরুতে, দেন সে যদি একটু মুভমেন্ট করে, মানে ঘূর্ণন ঘটায়, ওই ঘূর্ণনের কারণে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলে থাকি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তো তবু আমরা তোমাদেরকে একটু লিখে দেব যে ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে একটু হালকা ডিফারেন্স যে আসছে, হালকা না, ভালোই ডিফারেন্স, অনেক বেশি ডিফারেন্স। তো এটা একটু আলোচনা করে নিই। একদম সর্বপ্রথম যে জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, এই কোণের মান হবে হচ্ছে সবসময় 360 ডিগ্রির চেয়ে ছোট। সবসময় কত হবে, 360 ডিগ্রির চেয়ে ছোট হবে। জ্যামিতিক কোণ 360 ডিগ্রি এর বড় হয় না। বুঝে গেছে, জ্যামিতিক কোণ কখনোই 360 ডিগ্রির বড় হয় না। কিন্তু ত্রিকোণমিতিক কোণের মান, ত্রিকোণমিতিক কোণের মান 360 ডিগ্রির চেয়ে বড় হয়। 360 ডিগ্রির চেয়ে কি হয়, বড় হয়। বুঝতে পারছো, অনেক বড়ই হইতে পারে। এখন কথা হচ্ছে কিভাবে, যেমন তোমরা 360 ডিগ্রি বলতে বুঝছো যে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ, তাই না? ধরো হচ্ছে যে একটা রেখা, এখানে যে এটা একটা রেখা, এটাকে আমরা বলে থাকি যে এক সরল কোণ, তাই না, বা দুই সমকোণ। তো এটাকে তোমরা চেনো 180 ডিগ্রি হিসেবে, তাই না? বা ধরো আর একটু বড় অ্যাঙ্গেলকে চেনো যে এইগুলা, এটা নিলে আবার ছোট হয়ে যায়, ধরো ওই যে ওইগুলা। এরকম করে তোমরা সর্বোচ্চ জ্যামিতিক কোণ বলতে বুঝো যে একটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। বা ত্রিকোণমিতিক কোণের মান 360 ডিগ্রির চেয়েও বেশি বড় হবে, আমি নিজে দেখাই দেবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা যদি একটু আমাদের এই জিনিসটার দিকে তাকাই, যে এ দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে ছেদ করলো ও বিন্দুতে, তো এই যে দেখো এক্স ও এক্স, কি বললাম আমি আসলে, এক্স ও এক্স এই কোণটাকে মিন করলাম, এক্স ও এক্স। জ্যামিতিতে এখানে কোনো কোণই হয় নাই, জ্যামিতিতে এখানে কোনো কোণ ধরাই হয় নাই, মানে হয় নাই, শেষ। বুঝতে পারছো, জ্যামিতিতে কি করা হয়, বা জ্যামিতিক কোণে কোণ এক্স ও এক্স কে কোণ হিসেবে ধরাই হয় না, এটাকে কোণ হিসেবে ধরা হয় না, মানে এখানে কোণ হয়ই নাই।
মান তো পরের বিষয়, বুঝতে পারছো? বাট নর্মাল মানে ত্রিকোণমিতিক কোণে যেহেতু কোনো কোণ উৎপন্ন হয় নাই, তার মানে বোঝাচ্ছে ও এখানেই আছে, মানে ওর কোনো ঘূর্ণন হয় নাই। ঘূর্ণন যেহেতু আমরা এখানে কোণ দিয়ে প্রকাশ করি, যেহেতু কোনো ঘূর্ণন হয় নাই, তখন আমরা এটাকে বলি জিরো, বুঝতে পারছো? তখন আমরা এটাকে কি বলি? জিরো বলি। তার মানে ত্রিকোণমিতিক কোণে এই যে এক্স ও এক্স এটাকে ইকুয়াল টু জিরো ধরা হয়। তোমরা বলতে পারো যে ভাইয়া দুইটা কথা একই, না, দুইটা কথা আলাদা। জিরো কিন্তু একটা মান, অ্যাটলিস্ট একটা মান, বুঝতে পারছো? অ্যাটলিস্ট ওকে বিবেচনা করে জিরো ধরা হচ্ছে, যে জিরো কোণ উৎপন্ন হচ্ছে। আর ওইখানে ওইটাকে কোণ হিসেবে ধরাই হয় নাই, তোমাকে জিরো তো পরের বিষয়, বুঝতে পারছো? দুইটা কথা কিন্তু আলাদা। তো এইগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে ডিফারেন্স গুলা। তো এখন আমরা দেখবো যে কিভাবে এই ত্রিকোণমিতিক কোণের মানটা 360 ডিগ্রির চেয়ে বড় হয়, বুঝতে পারছো? ত্রিকোণমিতিক কোণের মানটা কিভাবে 360 ডিগ্রির চেয়ে বড় হয়। বললাম না যে জ্যামিতিক কোণ সর্বোচ্চই হয় 360, কিন্তু ত্রিকোণমিতিক কোণের মান হয় আরো বেশি। তো দেখো এটাই ভাবে হয় যে তোমাকে এখানে চিন্তা করতে হবে তোমার কাছে যে আবার কি আছে, যেহেতু আমরা ত্রিকোণমিতিক কোণে আলোচনা করতেছি, তার মানে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগবে, ঠিক আছে? এই হচ্ছে এক্স আর এই হচ্ছে এক্স প্রাইম। তো এই হচ্ছে ওয়াই আর এই হচ্ছে ওয়াই প্রাইম। এদের ছেদবিন্দু হচ্ছে ও, ঠিক আছে? ওটা এক্স লিখছি। এদের ছেদবিন্দু হচ্ছে ও। ভিডিওটা চলে। এর মধ্যে হচ্ছে একবার এই ত্রিকোণমিতির উপর আমি তোমাদের 40 মিনিটের উপর একটা ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস। দেন হচ্ছে দেখি যে আমি মাইক্রোফোনটা বক্সের মধ্যে রেখে ক্লাস নিয়েছিলাম রোজার মধ্যে 2025 সালে। পরে পুরো ক্লাসটাই বাদ গেল, পরে আবার আজকে করতেছি। আচ্ছা, তো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো দেখো ধরে নাও তোমার কাছে একটা রশ্মি ছিল এই যে এখানে, ঠিক আছে? এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, দেন এখানে ও বিন্দু, যে আদি বিন্দুটা, রশ্মির আদি বিন্দুটাকে এখানে স্থির রেখে আমরা এটাকে একটু ঘুরাইলাম। ধরো হচ্ছে 30 ডিগ্রি পর্যন্ত ঘুরে আনলাম। কতটুকু ঘুরে আনলাম? এইটুকু ঘুরাইলাম, আমরা বললাম যে এটা হচ্ছে 30 ডিগ্রি। কোনো সমস্যা নাই, অল ওকে না? অল ওকে, ভালো কথা। এখন একটু দেখো, আচ্ছা আমরা এখানে আরেকটা চিত্র আঁকবো। তুমি বলো ও জাস্ট 30 ডিগ্রি ঘুরলো। এই ঘোরার কারণে ও কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? এই রশ্মিটা 30 ডিগ্রি ঘোরার কারণে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তাই না? এক্স অক্ষ থেকে কত দূরে আছে? 30 ডিগ্রি দূরে আছে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এটা দেখো, তোমাকে আমি বললাম তোমার রশ্মিটা আসলে এইভাবে ঘুরে আসছে। হ্যাঁ, তোমার রশ্মিটা আসলে এইভাবে ঘুরে আসছে। এই যে এটা এখানে ছিল না, এই দেখো, এই যেভাবে ঘুরলো, কত কভার করলো? আমরা জানি যে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি ঘুরলো। দেন আবার ঘুরতে আবার আসলো, আবার জানি এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে টোটাল ঘুরলো 180, 90 প্লাস 90, তাই না? দেন আবার ঘুরলো এখানে আবার 90, তাহলে 180 সাথে আবার 90 যোগ হলে কত হবে? 270। দেন আবার ঘুরলো, কত হলো? 360। কত হলো? 360। দেন হচ্ছে আর একটু ঘুরে এখানে আসলো, তার মানে সে আসলে এইভাবে ঘুরছে। দেখো, সে আসলে এইভাবে ঘুরছে, এই যেভাবে ঘুরে এইখান থেকে এসে আরেকটু সাইড গেছে, বুঝতে পারছো? এই হচ্ছে তার অ্যাঙ্গেলটা এটা। এখন তুমি জানো না ও কয়বার ঘুরছে, তুমি জাস্ট চোখ বন্ধ করে দেখলা ও তুমি এখানে আসছো, ও তুমিও এখানে আসছো। দুইটা অবস্থান ঠিক আছে, বাট দুইটা সিচুয়েশন কি সেম? ও জাস্ট একটু অনেক ঘুরে এখানে আসছে, আর ও তো পুরো একবার ঘুরে এখানে আসছে। তো ম্যাথমেটিক্যালি এটা আমাকে বুঝাইতে হবে না তোমাকে, যেন তুমি দেখলেই বুঝে যাও। তো তখন আমার কাছে একটাই অপশন হচ্ছে, দেখো ও যখন একবার যে এভাবে গেল 90 ডিগ্রি কভার করলো, আবার গেল আরো 90 ডিগ্রি কভার করলো, আরো গেল আরো 90 ডিগ্রি, মানে 360 হলো, 4টা 90 মিলে। দেন তারপর গেছে 30 ডিগ্রি,
এখন আমি যদি এখানে কোণটাকে লিখি ওই যে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হচ্ছে আমি কি বুঝবো, আমি বুঝবো ও আচ্ছা তাহলে ও আগে 360 ডিগ্রি কভার করে দেন 30 ডিগ্রি গেছে। এইটাকে তখন আমরা এভাবে লিখি 390 ডিগ্রি। বুঝতে পারছো? এইটাকে তখন এটা লিখি না, তখন থিটা ইকুয়ালস টু 390 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি চেয়ে বেশি হয়ে গেল না, বলো? আর যখন আমি এটা লিখবো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, দেখো দুইটা মান কিন্তু, দুইটা কোণের মান কিন্তু একই অবস্থান নির্দেশ করতেছে, বাট এই সিচুয়েশনে ও জাস্ট একটুখানি ঘুরছে, আর এই সিচুয়েশনেও কিন্তু পুরো একটা কভার করে তারপর গেছে। তো ম্যাথমেটিক্যালি এটা আমাকে বুঝাইতে হবে না, বলো? বুঝাইতে তো হবে। আমি আমি কিন্তু যেটা লিখে দিতে মুছে দিতে পারি, এখন এটা মুছে দিতে পারি। দুইটাই কিন্তু একই ঘটনা, বাট একটা তো পুরা ঘুরছে, এই জন্য আমি যে পুরা ঘুরছে এটা বোঝানোর জন্য আমার অ্যাঙ্গেলটা এভাবে হবে, কারণ আমাদের ত্রিকোণমিতিক কোণ নির্দেশ করে ঘূর্ণন। আবার বলি একটু দেখো, আমি যে সংজ্ঞাটা লিখছি, আমি কি লিখছিলাম দেখো তো, কোথায় গেল? এই যে ঘূর্ণনের জন্য যে কোণ উৎপন্ন হয়, তো তোমার রশ্মিটা যে পুরো একবার ঘুরে আসছে, তুমি কোণ দিয়ে এটা প্রকাশ করবে না, কোণ দিয়ে প্রকাশ করবে না, তাহলে 360 ডিগ্রি প্লাস সামথিং লিখতে হবে এই ঘটনার জন্য। তাহলে দেখো আমাদেরকে এই কথাটা মিলতেছে না, ত্রিকোণমিতিক কোণের মান 360 ডিগ্রি চেয়ে বড় হইতে পারে, অনেক অনেক বড় হইতে পারে। বুঝতে পারছো? অনেক অনেক বড়ই হইতে পারে। যেমন ধরো আরেকবার বলি যে ধরো এটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই অক্ষ, হ্যাঁ, এক্স এক্স প্রাইম, ওয়াই আর ওয়াই প্রাইম। তো তুমি বলো, তুমি ধরো চিন্তা করলা যে একটা রশ্মি এই যে এখানে আছে, একটা রশ্মি কোথায় আছে? এখানে আছে, হ্যাঁ, এখানে হচ্ছে একটা রশ্মি আছে, ভালো কথা। ও এই তো তুমি চিন্তা করলা ওকে তুমি 5 বার ঘোরাবা, এখান থেকে 5 বার ঘোরাবা, এই হলো কত, একবার ঘুরলে কত কোণ উৎপন্ন হয়? 360। এটা মাথায় রাখতে পারলে ভালো, ঠিক আছে? ধরো যে একবার ঘুরলে কত কোণ উৎপন্ন হয়? 360। 90 ডিগ্রি দিয়েও বিবেচনা করা যায়, মানে চিন্তা করা হয় আচ্ছা 360 না, এভাবে চিন্তা করা হয় যে 4টা 90 লাগছে। এই দেখো এটা একটা 90, এটা একটা 90, এটা একটা 90, এটা একটা 90, যদিও আমরা 90 দিয়েই করবো সামনে, আপাতত এটা দেখো যে 360 মিনিটে একবার ঘুরলো। তো তুমি এই রশিটাকে 5 বার ঘুরাইলা, একবার, দুইবার, 3 বার, 4 বার, 5 বার ঘুরায়, এরপর তুমি এটাকে আরো 120 ডিগ্রি ঘুরাইলা। কয়বার ঘুরাইছো? 5 বার। তাহলে দেখো 5 বার, তাহলে তোমাকে 360 এভাবে নির্দেশ করতে হবে, 1 2 3 4 5, 360। তো 5 বার ঘোরার পরে কিন্তু এখানেই আছে, দেখো যে পুরো ঘুরে আসলো একবার, এরকম করে 5 বার ঘুরে এসে কিন্তু এখানেই আছে। এরপরে আরো 120 ডিগ্রি, 120 মানে কি, যে 90 এর পরে আরেকটু যাবে, তাই না? এই যে 90 এর পরে আরেকটু যাবে, তাই না? এই যে এটা, তাহলে এই হলো 120 ডিগ্রি, ঠিক আছে? তো এখন দেখো কেউ কিন্তু শুধু সিম্পল ভাবে লিখতে পারতো এটা থিটা মান 120 ডিগ্রি, শুধু যদি 120 ডিগ্রি লিখতো তাহলে আমি বুঝতাম ও আচ্ছা তাহলে আদি অবস্থান থেকে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এখান থেকে জাস্ট 120 ডিগ্রি ঘুরছে। আর কেউ যদি এইটা লেখে, দেখো 360 5 বার, তাহলে 5 দিয়ে গুণ হবে আর 120 যোগ হবে 1920, হ্যাঁ, কেউ যদি এটা 1920 লিখতো অ্যাঙ্গেলটা, তাহলে আমি বুঝতাম, তাহলে আমি কি বুঝতাম বলতো, তাহলে আমি বুঝতাম 5 বার ঘুরে আসছে, ঘুরতে ঘুরতে লাস্টে যে 120 ডিগ্রি গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই 360 ডিগ্রি চেয়ে যে 360 ডিগ্রির চেয়েও যে বেশি হইতে পারে সেই কনসেপ্টটা বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ ত্রিকোণমিতিক কোণের জন্য। এটা কার জন্য? ত্রিকোণমিতিক কোণের জন্য। ত্রিকোণমিতিক কোণের জন্য কি দেখবো? ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। তো অলরেডি তোমাদেরকে আমি যে কোণ নিয়ে আলোচনা করে যে এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম সেগুলো ছিল ধনাত্মক কোণ, ঠিক আছে? তো এখানে তুমি সিম্পল ভাবে মনে রাখবা ধনাত্মক কোণ মানে কি বোঝানো হবে। ধনাত্মক কোণ মানে কোণের মান কম হইতে পারে, বেশি হইতে পারে, ওটা ম্যাটার করবে না। এটা হবে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘূর্ণনটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণন হবে। ঠিক আছে? আর এইটা হবে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হবে, ঘড়ির কাঁটার দিকে। দেখো যখন আমাদের কাছে এরকম
এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে, হ্যাঁ কি থাকে এরকম আমাদের কাছে ওয়াই আর ওয়াই প্রাইম আর এক্স প্রাইম থাকে। ওরা যখন একটা বিন্দুতে ছেদ করে, এইখানে যখন আমাদের কাছে একটা রশ্মি থাকে, এখন আমাদের কাছে অপশন থাকে এই রশ্মিটাকে এই আদি বিন্দুতে মূলবিন্দু, রশ্মিটার আদি বিন্দু মূলবিন্দুতে স্থির রেখে আমরা এটাকে হয় এদিকে ঘোরাইতে পারি না হয় এদিকে ঘোরাইতে পারি। এখন তুমি কত বড় ঘোরাচ্ছ এটা তোমার ব্যাপার, যেটাকে আমরা ঘড়ি কাঁটার বিপরীত বলতে পারি, আবার ঘড়ি কাঁটার দিকেও তুমি ঘোরাইতে পারো অনেক বেশি। তো ছোট একটা মান দিয়ে দেখাই যে ধরো তুমি এই দিকে 30 ডিগ্রি গেলা, এইদিকে 30 ডিগ্রি গেলা, বুঝতে পারছো কোন দিকে গেছো, এই যে এই দিকে, এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। তুমি তো এদিকেও 30 যেতে পারতা, তুমি তো এইদিকেও 30 ডিগ্রি যেতে পারতা, তাই না, যে এইখান থেকে এইখানে হচ্ছে, তুমি তো এটাও 30 ডিগ্রি লিখতে পারতা, তুমি কিন্তু এদিকেও 30 ডিগ্রি গেছো, কারণ দেখো এই যে টোটাল তো 90 থেকে একটু কম লিখছি তো মানে 30 বুঝেছি। এখন তুমি দুইটা ক্ষেত্রে যদি 30 লেখো আমি কিভাবে বুঝবো যে একটা ঘূর্ণন তুমি এটা বুঝেছো আর একটা ঘূর্ণন তুমি এটা বুঝেছো? আমাকে কি বুঝতে হবে না, ম্যাথমেটিক্যালি এটা তো প্রকাশ করতে হবে। তো ম্যাথমেটিশিয়ানরা কি সিদ্ধান্ত নিছেন, তারা সিদ্ধান্ত নিচ্ছে যদি তুমি এইদিকে 30 ডিগ্রি যাও তাহলে তোমার তার মানের আগে একটা নেগেটিভ বসাতে হবে, তার মানে আগে একটা নেগেটিভ বসাতে হবে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিক, ঘড়ি কোন দিকে ঘুরে, এইদিকে না, তোমার যদি রশ্মির ঘূর্ণন এই দিকেই হয়, ঘড়ির কাঁটার দিকে হয়, সেটাকে আমরা বলবো ঋণাত্মক, ঘূর্ণনটাকে আমরা বলবো ঋণাত্মক। এখন কোণ তোমার কম হইতে পারে বেশি হইতে পারে, কোণ তোমার কি হইতে পারে কম হইতে পারে বেশি হইতে পারে, ঠিক আছে। আর তোমার যদি ঘড়ির কাঁটা বিপরীত হয় তাহলে হবে কি ধনাত্মক। আমি আবার বলি দেখো ঘূর্ণন তো দুই দিকেই হইতে পারে, এখন তুমি পরিমাণও সেম হইতে পারে, এদিকেও 30 যাওয়া যায় এদিকেও 30 যাওয়া যায়, বাট আমাকে এটা বুঝাইতে হবে না। এখন দেখো আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বললাম যে দেখো যে মানে ধরে নাও তুমি প্লাস মাইনাস, কোনটাকে প্লাস বলে কোনটাকে মাইনাস বলে আমি তোমাকে শিখাই নাই, ঠিক আছে, আমি তোমাকে শিখাই নাই যে কোনটা কোন দিকে গেলে প্লাস হয় কোন দিকে গেলে মাইনাস হয়, কিছু বলি নাই। আমি তোমাকে বললাম যে এই আমাকে 60 ডিগ্রি কোণ এঁকে দেখাও, তুমি বললা যে আচ্ছা ভাইয়া 60 ডিগ্রি, তাই না, এই যে এক্স অক্ষের উপর এখান থেকে এইদিকে দিয়ে দিলাম 60 ডিগ্রি। হ্যাঁ এখন ধরো আমি একটু খারাপ মানুষ ধরে নাও, এখন আমি এসে তোমাকে বললাম হাই, মানে ধরো যে কিছু কিছু মানুষ থাকে না যে কাউকে কোনো কাজ করায় তার কাজ পছন্দ হয় না, দেন তার উপর চিল্লাপাল্লা করে, তো তুমি কিন্তু সুন্দর মতো 60 ডিগ্রি রাখছো। এখন আমি হচ্ছে এরকম বদমেজাজি মানুষ, আমি এসে তোমার উপর চিল্লাচ্ছি এই এখানে কেন 60 ডিগ্রি রাখছো, আমি তো 60 ডিগ্রি এই যে এই দিকে ঘুরতে বলছিলাম, আমি তো এটা বলতে পারতাম আমি 60 ডিগ্রি এদিকে ঘুরতে বসলাম, তখন কি তুমি একটা মারপ্যাচের মধ্যে পড়ে যাবে না? দেন ঠিক আছে, তারপর একটু পরে আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি এখন আমাকে 30 ডিগ্রি এঁকে দেখাও, তো দেন তুমি আমাকে একটু দেন তুমি ভাবলা যে একটু আগে ভাইয়াকে তো আমি এইদিকে 60 ডিগ্রি এঁকে দিছিলাম, ভাইয়া তো আমার উপর চিল্লাইছে, তাহলে এক কাজ করি আমি তাহলে এবার 30 ডিগ্রি, তাই না, এই যে এই হচ্ছে আমাদের রশ্মি, এখানে এই রশ্মিটাকে আমি এইদিকে একটু 30 ডিগ্রি ঘুরাই দিই, দেন তুমি আমাকে বলা যে ভাইয়া 30 ডিগ্রি এখানে আসছেন, এই যে আমি আসছি এখানে, এই যে আপনার 30 ডিগ্রি। এখন আমি এসে আবার চিল্লাচ্ছি, বললাম হ্যাঁ কি করছো, এবার তো আমি 30 ডিগ্রি এইদিকে চেয়েছিলাম, কনফিউশন তৈরি হবে না? তো এই কনফিউশন দূর করার জন্যই এই প্রসেসটা, যে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে যাও তাহলে পজিটিভ দিবা, ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ দিবা, বুঝতে পারছো? জিনিসটা কিন্তু সিম্পল। বা তোমাদের জন্য আরেকটু যদি একটু দেখাই, যে ধরো একটু বড় মানের নেগেটিভ দেখাই, বড় মান, যে ধরো হচ্ছে -390 ডিগ্রি, -390 ডিগ্রি। তো দেখো এটা কিভাবে করবা, যদি আমরা এগুলো সামনে দেখবো আর ওইগুলো আমরা 90 এর গণিতক দিয়ে করবো, আপাতত একটু দেখো যে -390 ডিগ্রি, তাই না, এটা এই মাইনাসটাকে কোনো পাত্তাই দিবা না, মাইনাসটাকে কি করবা না, কোনো পাত্তাই দিবা না, তোমার 390 কে তো একটু ভেঙে লিখবা, তুমি লিখতে পারো যে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ তুমি যে কখন কিভাবে 360 ডিগ্রি প্লাস 30 লিখবা, কেন, এটাকে তো 350 প্লাস 40 লেখা যেত, এটা 300 প্লাস 90 লেখা যেত, এটা 400 মাইনাস 10 লেখা যেত, বাট কেন আমি 390 প্লাস 30 লিখলাম? এটা এখন জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, সামনে আমরা এটা প্রসেস শিখবো কিভাবে ভেঙে লিখতে হয়। হ্যাঁ আর আমি একটু আগে শিখেছিলাম যে 360 ডিগ্রি মানে কি একবার ঘূর্ণন, তাই না, একটু আগে কোথায় জেনে লিখে দিয়েছিলাম, এই যে দেখো এই যে 300 একবার ঘূর্ণনে উৎপন্ন কোণ কি হয় 360 ডিগ্রি। তো এইটার ক্ষেত্রে কি করবা, নেগেটিভকে পাত্তা দিবা না, তুমি এখানে ব্র্যাকেটে হয়তো 360, তাই না, আর 30 ডিগ্রি যাবে, তুমি ঘূর্ণন শুরু করবা, খালি এই নেগেটিভটাকে পাত্তা দিবা ঘোরা স্টার্টের ক্ষেত্রে, এই মাইনাসটাতে বোঝাচ্ছে তুমি এই দিক থেকে না, তুমি ঘূর্ণনটা শুরু করবা এই দিক থেকে, তো 360 মানে এই দিক থেকে ফুল একবার ঘুরে আসবা, একবার ঘুরে আসলা, আরো 30 যেতে হবে, আরো 30 মানে এই দিকেই,
এখন আবার বললো না যে না আমি ফুল ভাই একবার ঘুরে আসি দেন এইখানে এত মেয়েদের মনের মতন এত কনফিউশন করবো না, ঠিক আছে? যেদিকে যাচ্ছ সেদিকেই যাবা, বুঝতে পারছো? এখন ডানে যেতে বলার পর তুমি আবার বামে যাও না। আচ্ছা, মেয়েদের কথা বলাতে আবার কেউ ট্রিগার হয় না, এটা এমনি উদাহরণ হিসেবে বললাম। আচ্ছা, এখন আবার বললো না যে ভাই আর অনেক এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো যখন তুমি এইভাবে ঘুরতেছো, এইদিকে ঘুরতেছো যে 360, আরো 30 যেতে হবে, তাহলে আরো 30 যাবা, তাহলে এইটা হচ্ছে, বুঝতে পারছো? এই ঘূর্ণনটা কিভাবে হয়েছে যে তুমি এই যে দিক থেকে ঘুরে আসছো, এই যে ফুল একবার কমপ্লিট করে আরো 30 গেছো, বুঝতে পারছো? এই যে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা হচ্ছে -390 ডিগ্রি, ঠিক আছে? এটি হচ্ছে -390 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো আমরা কোণের অবস্থান বের করা শিখবো। কি শিখবো? কোণের অবস্থান বের করা শিখবো, ঠিক আছে? একদম সহজ, একদমই সহজ। কিভাবে কি করবা বলো? যে তোমার কাছে আবার এই যে ধরো এক্স অক্ষ আছে, আবার ওয়াই অক্ষ আছে, আমরা চতুর্ভাগের নাম বের করা তো শিখছি অলরেডি। দেখো, এটা এক্স আর এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, তাই না? তো আমরা এখানে জ্যামিতিক কোণ ফার্স্টে উৎপন্ন হইতে দেখতেছিলাম যে দুইটা সরলরেখা যেহেতু ছেদ করছে, এখানে হচ্ছে কোণ উৎপন্ন হচ্ছে, যে একটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। যেহেতু লম্বালম্বি ভাবে ছেদ করছিল, এই প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে হয়, এক সমকোণ করে। তো আমরা যেহেতু ঘূর্ণনটা আমরা এখন জানি, ঘূর্ণন কয় রকমের হয়, হয় এদিকে নয় এদিকে। আমরা ঘড়িকাটার বিপরীতটা ধনাত্মক স্টার্ট করি। তো আমরা যদি এক্স অক্ষ থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে স্টার্ট করি, তো প্রথমে যে ঘরটা দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। সেটা হচ্ছে কি? প্রথম চতুর্ভাগ। বুঝে গেছে? ওকে। পরে হচ্ছে আমরা কি ঘূর্ণন আস্তে আস্তে এইদিকে যায়, তাই না? এই যে ঘুরতে 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 পরে আসে কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ। দেন ঘুরতে 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 এইদিকে আসে, তারপর হচ্ছে কি হয়? তৃতীয় চতুর্ভাগ। দেন কি আসে বলতো? চতুর্থ চতুর্ভাগে আসে, ঠিক আছে না? প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগ। এখন তোমাকে বিভিন্ন রকমের কোণ দেওয়া থাকবে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে, দিয়ে বলবো এটা কোন চতুর্ভাগে অবস্থান করে। সাপোজ তোমাকে আমি বললাম যে বলতো +30 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে? +30 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে? তোমাকে কি চিন্তা করতে হবে? এই যে একটা রশ্মি আছে, এই রশ্মিটা জাস্ট 30 ডিগ্রি দিকে, এদিকে প্লাস দিছি না মাইনাস দিছি, যেহেতু কোনো চিহ্ন দিই নেই তার মানে প্লাস, তার মানে এইদিকে জাস্ট 30 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি, এই প্রত্যেকটা ঘর তো 90 ডিগ্রি করে, 90 ডিগ্রিতে ছোটই হবে নাকি? বলা যে না ভাইয়া এই যে এটা আদি রশ্মি এটা ছিল, এইগুলো 30 ডিগ্রি, তুমি তো 90 ক্রস করে চলে গেছো, তাই না? এটাও যাবে না, এই যে 30 ডিগ্রি এদিকে হবে। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ছে? তার মানে আমরা তখন বলতে পারি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়লো। কোথায় পড়লো? প্রথম চতুর্ভাগে পড়লো, ঠিক আছে? এখন আমি তোমাকে বলতে পারতাম যে আচ্ছা বলো তো -30 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে? কোথায়? -30 ডিগ্রি। যেহেতু এখন তোমাকে আমি এইভাবে বলতেছি যে -30 ডিগ্রি, এখানে একটা মাইনাস আছে, তো তুমি 30 ডিগ্রি মুভ করবা, বাট মাইনাসের কারণে এই দিকে 30 ডিগ্রি। দেখো এই টোটালটা আবার 90, তাই না? এখান থেকে এটা হচ্ছে 90, বাট তুমি যাবা 30, তার মানে একটু কম যাবা 90 এর, আর মাইনাসের কারণে ঘড়ি কাঁটার দিকে যাবা এইদিকে। এখন বলো এটা কোন চতুর্ভাগে পড়ে? এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে পড়ে, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এটা কোথায় পড়ে? চতুর্থ চতুর্ভাগে পড়ে। আরেকটা বলি, বলতো -120 ডিগ্রি, -120 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে? -120 ডিগ্রি। 120 ডিগ্রি তুমি মাইনাসটা পড়ে, মাইনাস তো খালি ঘূর্ণনের জন্য হয়, এদিকে না হয় এদিকে। 120 ডিগ্রি আসলে কি 90 ডিগ্রি থেকে একটু বেশি। আবার 90 + 90 মানে 180, দুইটা 90 এর থেকে কম। তাহলে তোমার স্টার্টিংটা হবে এই যে এটা হচ্ছে তোমার আদি বিন্দু। তো এখন মাইনাসের কারণে তুমি আর কি ঠিক করবা, এদিকে যাবা না এদিকে যাবা? মাইনাস আসছে দেখে তুমি এদিকে যাবা। তো 120 ডিগ্রি মানে কি? এই যে যাচ্ছ 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 90 হলো, 90 এর পর আরেকটু বেশি, তার মানে এই যে এখানে। এটা কোন চতুর্ভাগে পড়ে? তৃতীয় চতুর্ভাগে পড়ে, ঠিক আছে? কোন চতুর্ভাগে পড়ে? তৃতীয় চতুর্ভাগে পড়ে। এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন কোণের অবস্থান বের করে থাকি। আচ্ছা, তোমার কাছে এইভাবেও চাইতে পারতাম যে বলতো 180 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে? কোথায়? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি তো মানে কি? এই যে এটা তোমার রশ্মি ধরবা, হ্যাঁ, এই হচ্ছে তুমি রশ্মি ধরলা। 180 ডিগ্রি কি প্লাস লিখছি, তার মানে তোমার ঘূর্ণনটা হবে এইদিকে। তো এইদিকে গেলা 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 90 হলো, আরো 90 যেতে হবে,
তাহলে কি এই যে এইখানে অবস্থান করে, এইখানে এটা কিন্তু কোনো, দেখো যদি কোনো রেখার উপর অবস্থান করে, হ্যাঁ, ওইটা কোনো চতুর্ভাগের নাম বলবা না, ওইটা কোনো চতুর্ভাগ না। ওইখানে তুমি বলবা যে আচ্ছা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এক্স অক্ষের উপর। কোথায় অবস্থান করে? এক্স অক্ষের উপর। ঠিক আছে, তাহলে এটা কি বলবা? এটা হচ্ছে এক্স অক্ষের, এক্স অক্ষকে বড় হাতের লেটারে লিখতে হবে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে। কারণ এক্স অক্ষের যে মূল বিন্দু যেটা হয় একটা ডান দিক পজিটিভ, বাম দিক নেগেটিভ, এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ঠিক আছে, ঠিক একইভাবে আমার রশ্মি যদি এই দিকে পড়তো, সামহাও এদিকে পড়তো, তাহলে আমি বলতাম আচ্ছা ওয়াই অক্ষের নিচের দিক বলবো হয়, বাট বলবো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। যদি আমার রশ্মি ওয়াই অক্ষের একদম বরাবর উপরে পড়তো, তাহলে বলতাম ওয়াই অক্ষের দিকে। তখন কিন্তু কেউ পাকনামি করে বললো না যে না ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগ। ধর আমি বললাম যে পজিটিভ 90, কেউ কেউ ধরে যে এখান থেকে ঘুরতে 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 90 গেল, তো ও এইভাবে ঘুরতেছে, তো দেখলো যে ওয়াই অক্ষের উপর, দেন ওর মন চাচ্ছে আচ্ছা ঠিক আছে আরেকটু লাগাই দিই, তাহলে তোমার দ্বিতীয় চতুর্ভাগ বললেই তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেছে। তো তোমার অ্যাঙ্গেল তো 90 ডিগ্রির চেয়ে বেশি না, কাটায় কাটায় 90। তখন জাস্ট অক্ষটার নাম বলবা, অক্ষের ধনাত্মক না ঋণাত্মক, অক্ষের ধনাত্মক নাকি ঋণাত্মক। আর অক্ষ ছাড়া বাকি জায়গায় পড়লে ওগুলো তো হচ্ছে চতুর্ভাগের মধ্যে পড়ে যাবে, হয় প্রথম চতুর্ভাগ, না হয় দ্বিতীয়, না হয় তৃতীয়, না হয় চতুর্থ। তোমাদেরকে বলে রাখি এগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট ইংলিশে। তো যারা এরকম চতুর্ভাগে অবস্থান করে তাদেরকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ, আর যারা অক্ষের উপর অবস্থান করে তাদেরকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। কি বলা হয়? কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, একটুখানি জেনে রাখো, এটা তোমাদের বইও নেই, লাগবে না। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের বইয়ের উদাহরণ শুরু হবে। যে উদাহরণ 1, যে 430 545 এই কোণ দুইটার অবস্থান নির্ণয় করতে হবে চতুর্ভাগে। চতুর্ভাগে কোন অবস্থানে এরা আছে। তো এগুলো বেসিক্যালি এমসিকিউ এর প্রশ্ন। ঠিক আছে, তো এখন দেখো সলিউশন কিভাবে করব আমরা। তো তোমাদের একটু আগে কিন্তু আমি সলিউশন না, আমি তোমাদের জাস্ট উদাহরণ দিয়ে দিয়ে শিখাচ্ছিলাম কিভাবে বের করতে হবে। এখন তোমাদেরকে জেনুইন প্রসেস দেখাই। তোমাদেরকে অ্যাঙ্গেল কিন্তু অবশ্যই দেখবা যে উল্টা পাল্টা, মানে বড় থাকবে, এসব 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 এগুলো থাকবে না, অনেক বড় বড় অ্যাঙ্গেল থাকবে। তো তাহলে তোমার মেন বের করার প্রসেসটা কি হবে? তুমি কি করবা? এই যে 430 ডিগ্রি বের করতে বলছে না আগে, এই যে এটার অবস্থান, তাই না, কোন চতুর্ভাগে আছে সেই অবস্থানটা বের করতে বলছে। তো তুমি 430 ডিগ্রিকে কি করবা জানো? ইকুয়াল টু দিয়ে ক্যালকুলেটরটা একটু হাতে নেবা, ক্যালকুলেটরটা হাতে দিয়ে 90 দিয়ে ভাগ দিবা, 430 ভাগ 90। তো তুমি দেখবা 4.77 এরকম পাচ্ছ। কত পাচ্ছ? 4.77 আর ওখানটা। তো এই দশমিকের আগের এটাকে টার্গেট করবা। তো তুমি কত দিয়ে যেন ভাগ দিলা? 90 দিয়ে, তাই না? তুমি একটু কষ্ট করে এখানে দেখবা 90 ইনটু 4। তো 90 ইনটু 4 মিলে আসলে কত লিখছো? 90 ইনটু 4 আসলে 360 লিখছো, বাট তোমার তো অ্যাঙ্গেল 430, কম লিখছো না? কত কম লিখছো? তাহলে 430 থেকে 360 বিয়োগ দিবা, 70 কম লিখছিল। তাহলে এখানে দেখো 70 দিয়ে দাও। এখন দেখো তো মিললো না? দেখো তো মিলছে কিনা, দেখো তো মিলছে কিনা। ক্যালকুলেটর হাতে নিয়ে দেখতে পারো 4 9 36 মানে 360 আর 70 যোগ হয়ে কত হয়? 430 হয়। এই কাজটুকু তোমার করতে হবে, বুঝতে পারছো? সবসময় কি করবা, যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে 90 দিয়ে ভাগ দিবা। দেখবা দশমিকে পাইতে পারো, দশমিকে নাও পাইতে পারো। দশমিকে পাইলে, দশমিকে না পেলে অঙ্ক সহজ, ওগুলা চলে আসবে, তোমরা বুঝতে পারবা। দশমিকে পাইলে যেই দশমিকের আগের ডাটাটা দিয়ে 90 কে আবার গুণ দিয়ে দেখবা তোমার মান কম আসবে। কত কম আসে সেটা লিখে নিবা। আচ্ছা, এখন তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়াই আর হচ্ছে ওয়াই প্রাইম, এই হচ্ছে আমাদের এক্স আর এক্স প্রাইম। এইটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু। ওকে, তো ওভারঅল 430 কি পজিটিভ না? তার মানে তোমার মাথায় আগে সেট করে নাও তোমার অ্যাঙ্গেল হবে ঘড়ি কাঁটার বিপরীতে। আচ্ছা, কিভাবে হবে দেখো, তোমার লাগবে 90 লাগবে 4টা, মানে 4 বার তুমি 90 ক্রস করবা। দেখো এই যে একটা 90 ডিগ্রি ক্রস হলো, দুইটা ক্রস হলো, তিনটা ক্রস হলো, 4টা ক্রস হলো, তার মানে এতটুকু হিসাব শেষ। দেন প্লাস 70, এটা কি 90 এর চেয়ে কম না? প্লাস 70, তার মানে কি এই যে এইটুকু যাবে মোটামুটি, তাহলে এই যে এরকম। তাহলে এই ঘূর্ণনটা এইভাবে গেছে, দেখো এই যে যাচ্ছে 90 যাচ্ছে, আরো 90 যাচ্ছে, আরো 90 যাচ্ছে, আরো 90 যাচ্ছে, আরেকটু বেশি, আর এই যে এটা তীর চিহ্ন দিয়ে দিবা। এই হচ্ছে আমাদের কি 430 ডিগ্রি। বলো তো এটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাহলে লিখে দিবা যে সুতরাং এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, তোমাদের বই খুললে
তোমরা দেখতে পাবা এটা তো উদাহরণের সলভ করাই আছে, একটু বাংলা বিবৃতি লিখছে, তোমরা চাইলে বিবৃতিটা লিখতে পারো, বাট এগুলো আসলে হয় আসবে এমসিকিউ বা তোমরা দেখতে পারবা যে তোমাদের পরবর্তীতেও লাগবে বড় বড় অ্যাঙ্গেলকে এভাবে ভেঙে আনা লাগবে। তো তখন জাস্ট আমাদের জানতে হয় কোন চতুর্ভাগে অবস্থান করে। হ্যাঁ, এত বেশি বিবৃতি লাগে না, তো জাস্ট এই প্রসেসটুকু জানলেই চলবে তোমাদের জন্য। বুঝতে পারছো কিভাবে বের করলাম? তাহলে দেখো 545 ডিগ্রিটা কিভাবে বের করব? খ নাম্বারটা, তাই না? কত? 545 ডিগ্রি। তো কি করবা তুমি? 545 কে 90 দিয়ে ভাগ দিবা। 545 ভাগ 90 আসে 6 পয়েন্ট সামথিং। ক্যালকুলেটর নাও, দেখো 6 পয়েন্ট সামথিং। তো 6 কে টার্গেট করবা, 90 এর সাথে 6 কে গুণ দিবা, দেখবা যে কম আসবে। তো কত কম আসে? তো 90 * 6 মিলে আসে হচ্ছে 540। তোমার আছে 545। 5 কম লিখছো, 5 কম লিখছো, তাহলে 5 যোগ করে দাও, শেষ। দেন তুমি কি করবে এখন? এই যে x আর y অক্ষ আঁকবা, তাই না? এটা x, এই হলো x প্রাইম, তো এই হলো হচ্ছে y, আর এটা কি? y প্রাইম। এটা কি? মূল বিন্দু। তো এখন তোমার এটা কি ধনাত্মক কোণ না ঋণাত্মক কোণ? ধনাত্মক কোণ। তা স্টার্ট করবা ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা এই যে দেখো, এই যে রশ্মি চিন্তা করো যে এই হচ্ছে রশ্মি, সবসময় মূল বিন্দুতে x অক্ষে ধনাত্মক দিকে আছে। এখান থেকে কয়বার যাবে? 6 বার 90 যাবে। তাহলে দেখো, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, পাঁচটা 90, ছয়টা 90। 6টা 90 যাওয়ার পরে দেখো 6টা 90 মানে এখন এইখানে অবস্থান করতেছে x অক্ষের উপর, বাট আমার আরেকটু আছে, আরেকটু, এই যে 5 মানে কিন্তু খুব ছোট অ্যাঙ্গেল, এই যে আরেকটু গেছে, আরেকটু যেহেতু গেছে তার মানে এটা এখন এই তৃতীয় চতুর্ভাগে ঢুকে গেছে। বুঝতে পারছো? এটা এখন কি হয়ে গেছে বলতো? তৃতীয় চতুর্ভাগের মধ্যে ঢুকে গেছে। বুঝে গেছে? এই যে এই কোণটা, যেখানে তীর চিহ্ন দিয়ে দিতে পারো, তাহলে এই কোণটাই হচ্ছে আমাদের 545 ডিগ্রি। আর আমরা এটা কোন চতুর্ভাগ জানি? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তার মানে আমরা লিখতে পারি যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। বুঝতে পারছো? যারা বর্তমানে 2025-এর দশম শ্রেণীতে আসছো, তারা কিন্তু যে 2024-এর নতুন কারিকুলাম পেয়েছিল, তখন তোমাদের একটা চ্যাপ্টার ছিল কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। তারা এই জিনিসগুলো একটু দেখে আসছো, তাদের কাছে একটু বোরিং লাগতে পারে যে ভাইয়া কেন এটা দেখাচ্ছেন, এসে হ্যান। ইভেন আমি যদি আরেকটা সত্যি কথা বলি, যারা দশম শ্রেণীতে আসছো, 8.1 তোমাদের সিলেবাসে নাই, 8.2 থেকে তোমাদের সিলেবাসে। কারণ সরকার চিন্তা করছে 8.1 এর কনসেপ্ট তোমরা গত বছর শিখে আসছো, বাট অনেকেই আমি জানি এই চ্যাপ্টার স্কিপ করে আসছো। অনেকেই আসছো ক্লাস 9-এ পড়ো, অনেকে আসছো হচ্ছে নতুন বছরে মাত্র ক্লাস 9-এ উঠছো। তো আমাকে কি করতে হবে? সবাইকে এমন ভাবে পড়াতে হবে যেন আমি জানি তোমরা কিছু জানো না। তোমরা কিছু জানো না জেনে আমার বইটা ধরে নিয়ে তোমাদেরকে শিখাতে হচ্ছে, ঠিক আছে? তো পুরো চ্যাপ্টারটাই আমি শিখাবো, ভালো করে শিখাবো, একটু ধৈর্য রাখবা, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা উদাহরণ 2 করব। তো এখানে কি -520 -650 এদেরকে নির্দেশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক পেজের মধ্যেই করে ফেলি, সমস্যা নেই। তো কি -520, তাই না? তো দেখো সলিউশন ক নাম্বারের -520। তো এই মাইনাস আছে, ভালো কথা, ব্র্যাকেট দাও। মাইনাসের দিকে তুমি তাকাবো না, 520 এর দিকে তাকাও। 520 কে 90 দিয়ে ভাগ দাও ক্যালকুলেটর নিয়ে। 520 ভাগ 90, 5 পয়েন্ট সামথিং আসে। তাহলে 90 এর সাথে এই 5 কি করবা? গুণ করবা। তো কত হয়? 450, তাই না? 90 * 5 450 হয়। বা তোমার তো অ্যাঙ্গেল 520, কত কম লিখছো? তাহলে 520 থেকে এটা বিয়োগ দাও, 70 কম লিখছো, এই হচ্ছে 70। দেখো এই যে এখন হিসাব করো, ব্র্যাকেট মাইনাস ভুলে যাও, বলছি না ভুলে যাও। এখন 90 * 5 মিলে হয় 450, এর সাথে 70 যোগ হলে হবে হচ্ছে 520, আর এই যে মাইনাসটা, এই মাইনাসটা, ঠিক আছে? তো এখন কি করবা? তুমি নিবা হচ্ছে x আর y, এই যে x y, তাই না? এটা যদি x, সরি x, এই হলো x প্রাইম, এই হলো y, এই হলো y প্রাইম। এই হচ্ছে কি মূল বিন্দু, এই হচ্ছে ধরো আমাদের রশ্মিটা। এই মাইনাসটা দিয়ে খালি তুমি বুঝবা যে তোমার ঘূর্ণনটা এইদিকে হবে না এইদিকে হবে, আর কোনো কাজ নেই। তো মাইনাস যেহেতু, তার মানে তোমার ঘূর্ণনটা হবে ঘড়ির কাঁটার দিকে। কিভাবে এখন স্টার্ট করবো? দেখো 5টা 90 লাগবে, তার মানে দেখো এই যে ঘুরতেছে, যে একবার ঘুরলা, দুইবার ঘুরলা, তিনবার ঘুরলা, চারবার ঘুরলা, এই হলো 5 বার ঘুরলা, এরপর আরো 70 যেতে হবে। আরো 70 মানে এই মোটামুটি এরকম, তাই না? এই টোটাল তো 90, তাহলে প্রায় 90 এর কাছাকাছি চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের রশ্মিটা, এই হচ্ছে তীর চিহ্ন। বুঝতে পারছো? এই হচ্ছে কি আমাদের -520 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে?
তৃতীয় চতুর্ভাগে। বুঝতে পারছো? এটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। বুঝতে পারছো? এইটা কিন্তু আমি করব না, খ নাম্বারটা তোমাদের এসডব্লিউ থাকবে। বুঝতে পারছো? এসডব্লিউ করে কোথায় দেখাবা? তোমাদেরকে বলি স্কুল ম্যাথমেটিক্স এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে। বুঝতে পারছো? ফেসবুক গ্রুপ আছে, ওই ফেসবুক গ্রুপে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিবা, তাহলেই হবে। আপলোড করে দিবা, জাস্ট লিখবা যে ইউটিউবের ভিডিও, এই হচ্ছে অষ্টম অধ্যায় নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি, মানে উচ্চতর গণিত ত্রিকোণমিতি লেকচার 1 এসডব্লিউ। ঠিক আছে? তাহলেই হবে। শুধুমাত্র এটা এসডব্লিউ না, তোমরা দেখবা তোমাদের বইয়ে কিছু কাজ আছে। বুঝতে পারছো? সেই কাজগুলোও হচ্ছে তোমাদের এসডব্লিউ, এই যে কোণের অবস্থান নির্ণয় নিয়ে। তো আজকে যেহেতু শুরু করলাম চ্যাপ্টারটা, আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, তোমাদের বইয়ে কিছু প্রতিজ্ঞা আছে সেগুলো আমরা দেখবো, দেন আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।